স্বাগত জানাচ্ছি সবাইকে খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি মহিউদ্দিন ফরহাদ। প্রায় 2 বছর ধরে আবার 2 বছর পর আবার খুলতে যাচ্ছে বাংলাদেশের প্রধান শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। নতুন করে গৃহকর্মী নিয়োগে আগ্রহী আমিরাত সরকারের প্রতিনিধি দল চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে গৃহকর্মী নিয়োগের আগে তাদের শ্রম আইনের আওতায় সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় আমিরাতের শ্রমবাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী এবং বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী। তবে আমরা মূল আলোচনা দেখার আগে আমরা দেখব একটি প্রতিবেদন। সৌদি আরবের পরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। প্রায় 2.25 লাখের মতো বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে দেশটিতে। তবে 2012 সালের সেপ্টেম্বর থেকে শ্রম ভিসা দেওয়া প্রায় বন্ধ করে আমিরাত সরকার। এরপর কেটে গেছে প্রায় 2 বছর। অন্যতম প্রধান এই শ্রমবাজারটি খুলতে বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানালেও সাড়া মেলেনি অপর পক্ষ থেকে। অবশেষে বরফ গলতে শুরু করেছে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। এখন তারা রিয়েলাইজ করতে পারতেছে তাদের কোন কোন সেক্টরে নতুন করে লোক লাগবে। এখন তারা রিয়েলাইজ করছে তাদের গৃহকর্মীর প্রয়োজনীয়তা অনেক বেশি। তিনি জানালেন, নতুন কর্মী নিয়োগে আগ্রহী আমিরাত সরকারের প্রতিনিধি দল আসছে বাংলাদেশে। এই মাসেরই 3rd উইকে একটা টিম দুবার থেকে আসতেছে, আমার সাথে আলোচনা করবে, আমার মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে, বিএমইটির সাথে আলোচনা করবে, কি অবস্থায় কি পরিবেশে কোন কন্ডিশনে তারা গৃহকর্মী তাদের দেশে নিতে পারে। তবে আমিরাতে গৃহকর্মীদের নিয়োগ প্রথাগত আইনের বাইরে হওয়ায় এ নিয়ে উদ্বিগ্ন শ্রমিক অধিকার সংস্থাগুলো। এগুলোকে সাধারণ ভাষায় আমরা বলি হাউস ভিসা। এই ভিসাতে যারা ওই দেশে যান তাদের একটা বড় সমস্যা দাঁড়ায় যে ওইখানে কোনো রকম যদি মানে তাদের উপরে যদি কোনো অন্যায় করা হয় সেই জিনিসটার বিচার চাইবার জায়গাটা কিন্তু লেবার কোর্ট নয়। সেক্ষেত্রে এদের যে প্রোটেকশনের ইস্যুগুলো কিছুটা আনশিওর থেকেই যায়। গৃহকর্মী নিয়োগের সাথে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় এমবেসিগুলোতে জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই অধিকার কর্মী। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরব আমিরাতে শ্রম ভিসা চালুর ব্যাপারে আমরা একটি প্রতিবেদন দেখলাম এবং এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনাব শেকিল চৌধুরী এবং দুজনকেই। এক্ষেত্রে আজকে আমরা প্রায় 2 বছর পরে দেখলাম যে অন্যতম শ্রমবাজার, প্রধান শ্রমবাজার হিসেবে সৌদি আরবকে ধরা হতো, তার দ্বিতীয় অবস্থানে আমরা আরব আমিরাতে রয়েছেন। প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের ভিসাই বলা চলে, সেখান থেকে নতুন করে খুলছে। আপনারা কিভাবে দেখছেন? আমি যদি প্রথমে আপনার কাছ থেকে বাইরের মহাসচিব আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি নিঃসন্দেহে বিষয়টাকে আমি স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই। যেখানে আমাদের বাজার দিন দিন সংকুচিত হয়ে আসছে, সেখানে আমাদের সরকারের দীর্ঘ প্রচেষ্টার পরে আজকে এই বন্ধ বাজারটা একটা খুলে যাওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে বা খুলে যাচ্ছে। এই সংবাদটা নিঃসন্দেহে আমাদেরকে আমাদের জন্য একটা সুখকর খবর। আমরা জেনেছি যে কয়েকদিন আগে 3-4 দিন আগে ইউএই থেকে প্রতিনিধি দল এসছেন এবং আমাদের মন্ত্রণালয়ের সাথে বসছেন এবং আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে এই বিষয়টা আলোচনা করেছেন এবং কয়েকটা বিষয়ে ওনারা আলোচনা করে একটা চুক্তি স্বাক্ষর করার প্রস্তাব আমরা পত্রপত্রিকান্তরে দেখেছি। সেখানে লেবার প্রোটেকশনের ব্যাপারে এবং সেখানে আমাদের কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে একটা চুক্তি হবে, তারপরে আমাদের শ্রমবাজারটা চালু হবে। এটা আমাদের সরকারের অনেক প্রচেষ্টার পরে এই বিষয়টা এখন চালু হতে যাচ্ছে। এই এক্সপার্ট ওপিনিয়ন যে বিষয়গুলো আমরা এখন আলোচনায় দেখলাম, বিশেষ করে মহিলা মাইগ্রেশন নিয়ে যে আলোচনাগুলো এখানে অভিজ্ঞ মহল করেছেন, আমরা এইগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। যেহেতু আমাদের মহিলা মাইগ্রেশন, তাদের ভালোভাবে তাদের প্রোটেকশন দেওয়া আমাদের দরকার এবং সেখানে তাদেরকে দেখাশোনা করার জন্য আমাদের আরও অধিক দক্ষ অফিসার ইউএইতে আমাদের পাঠানো দরকার, যাতে করে আমাদের এই মহিলা মাইগ্রেন্টদের মানে রাইটলি প্রোটেকশনটা দিতে পারে। তাহলে পরে আমাদের এই বাজারটা আবার বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আপনি প্রোটেকশনের কথা বলছিলেন এবং সেক্ষেত্রে আমরাও প্রতিবেদনটিতে যে বিষয়টি দেখছিলাম যে চালু হচ্ছে এবং তার সাথে উদ্বেগের একটি বিষয় ছিল যে এই জায়গাটিতে যাতে ওই দেশের শ্রম আইনের সাথে যে অসামঞ্জস্যটুকু রয়েছে সেটাকে কিভাবে করা যায়। আমি একটু জনাব শেখ চৌধুরী আপনার কাছে একটু আসি যে আমরা শুধুমাত্র উদ্যোগটা দেখছি যে নারী গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে আমরা দুবাইতে কিন্তু বা আরব আমিরাতে সব সেক্টরেরই এমপ্লয়ার বাংলাদেশ থেকে যেত, সেটা বিজনেস পারপাসে হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক। শুধুমাত্র এই জায়গাটিতে চালু হলো, অন্য সেক্টরগুলো এখন পর্যন্ত নজর হয়নি বা আসেনি কেন এটা জায়গাটা? আপনাকে ধন্যবাদ। যেভাবে বাইরের সেক্রেটারি সাহেব বলেছেন যে যেটুকুই আমরা পাচ্ছি সেটাকেই আমরা সাধুবাদ জানাই, তবে এটি আমাদের জন্য যথেষ্ট নয় এবং দুবাই বা ইউএইর যে উন্নয়ন কর্মকাণ্ড, মহা উন্নয়ন কর্মকাণ্ড চলছে তার জন্য এটি সাংঘাতিক ছোট একটি উদ্যোগ। আমি বলবো যে এখানে আমাদের আরও প্রচুর লোক যাওয়ার সুযোগ রয়েছে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। এই জায়গাটাতে গৃহকর্মীর যে কথাটি মাননীয় মন্ত্রী বক্তব্য থেকে শুনলাম, গৃহকর্মী কিন্তু এখনো বন্ধ নেই, গৃহকর্মী কিন্তু এখনো যাচ্ছে, ফ্যামিলি জয়েনার যারা আছেন তারা এখনো যাচ্ছেন, কিন্তু সেটি খুব ব্যাপকভাবে নয়। গৃহকর্মীর ব্যাপারে বিশেষ করে মহিলা গৃহকর্মী যারা যাচ্ছেন, আমরা এই গত সপ্তাহেই 15 তারিখে ওখানে বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের সাথে কথাবার্তা বলে একটা কনফারেন্স করে এসেছি। সেখান থেকে আমরা যেটি পেলাম, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা আছে আমাদের বাংলাদেশ থেকে যে সকল মহিলা গৃহকর্মী যাচ্ছেন, অন্য দিক থেকেও তারা যাচ্ছেন, বিশেষ করে মহিলা যারা যাচ্ছেন তারা খুব ভালো অবস্থায় নেই এবং অনেকেই কাজ থেকে পালিয়ে যাচ্ছেন, তারা ইলিগেল হয়ে যাচ্ছেন, তাদের একামা পরিবর্তন হচ্ছে না। এর কারণে আরও নতুন যে সমস্যাগুলোর যে সম্ভাবনা ছিল সেটা বন্ধ হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে ওয়েজেসটা প্রপারলি নেই, কাজের পরিবেশটা যথেষ্ট ভালো নয় এবং এটার জন্য যে সহায়ক শক্তি হিসেবে আমাদের মিশনগুলো কাজ করবার কথা, সেখানে কিন্তু মিশনগুলোতে সেই জনবল নেই। সেই জনবল না থাকার অজুহাতে ছোট যে কাজগুলো করা যেত সেগুলো করা যাচ্ছে। আমার মনে হয় যে আরও লোক প্রেরণাকে, বিশেষ করে গৃহকর্মী, এটি খুব কনসার্ন এরিয়া। এখানে কিন্তু ল এনফোর্সমেন্টটা খুব জটিল। একজন ঘরের ভিতরে গিয়ে ল এনফোর্সমেন্টে মুশকিল এবং মহিলা কর্মী যারা কাজ করেন তারা নিগৃহীত হলেও কিন্তু লজ্জায়, সামাজিক কারণে, বিভিন্ন কারণে তারা কথা বলছেন না। গত পরশুদিনও পত্র পত্রিকায় দেখেছি আমরা যে এগুলোর ব্যাপারে নেতিবাচক একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে। অনেকগুলো মানে কি বলা যায়, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে খাপ খায় না এরকম জায়গাতে এই মহিলা কর্মীর নামে যারা গেছেন তারা কাজে চলে যাচ্ছেন ঘর ছেড়ে। এটি কিন্তু খুব দুঃখজনক এবং এখানে প্রায় 2 মিলিয়নের বেশি বাংলাদেশি ইউএইতে আছেন। এটি আমাদের ভাবমূর্তি, আমাদের নিজেদের মর্যাদা, জাতি হিসেবে আমাদের অবস্থানকে ছোট করে ফেলছে। সুতরাং মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, যারা এই মহিলা কর্মী বা গৃহকর্মী নিতে আসছেন তাদের ব্যাপারে এটিকে যেন খুব শক্তভাবে আইনের একটা আওতায় আনা যায়, যাতে করে এদের টেক কেয়ার কিভাবে হচ্ছে, তারা কি পাবেন কি পাবেন না, তাদের কর্মঘণ্টা কত হবে, তাদের ছুটি হবে কিনা, বেতন ভাতার পরিবেশগুলো কিভাবে হবে। ব্যাংকিং প্রসেসে কিন্তু এখন ইউএইতে বেতন ভাতা প্রদানের একটা সিস্টেম তারা তৈরি করেছেন। তাদেরকে যেন ব্যাংকিং প্রসেসে বেতন ভাতা প্রদানের ব্যবস্থাটা নিশ্চিত করা যায়, ওয়ার্কিং আওয়ারগুলো যেন নিশ্চিত করা যায়, তাহলেও যেটুক যাচ্ছে সেটুক অন্তত ভালো জায়গায় থাকবে। আর আপনি যে কথাটা আনছিলেন আমি একটু টাচ করতে চাই, যেহেতু বাইরের মহাসচিব এখানে আছেন। এটি কিন্তু একেবারে ছোট্ট একটা, বলতে পারেন যে সমুদ্রের মধ্যে একেবারে এক বিন্দু পানির মতো। ওয়ার্ল্ড এক্সপো হচ্ছে দুবাইতে 2020 সালে। সেখানে প্রচুর লোকজনের কাজের সুযোগ তৈরি হচ্ছে। তারা শুধু বর্তমানে যে হোটেল ব্যবসায়ী আছে 400-র বেশি 5 স্টার হোটেল তারা তৈরি পরিকল্পনা গ্রহণ করেছে। কত এমপ্লয়মেন্ট সেখানে হবে, আপনি কত কনস্ট্রাকশন ওয়ার্কার সেখানে হবে, কত রকমের সার্ভিস প্রোভাইড করবার সুযোগ আমাদের হবে। আমাদের অনেক কনস্ট্রাকশন কোম্পানির লেবার সাপ্লাই যারা করছেন, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশি ব্যবসায়ীরা জড়িত আছে। এদেরকে যদি কাজে লাগাতে হয় তাইলে এই লেবার যেগুলো সত্যিকার অর্থে শ্রমিক, যারা সাধারণ কর্মী, কনস্ট্রাকশনের শ্রমিক এবং অন্যান্য যে বিভিন্ন রকমের মলগুলোতে কাজ করবেন, হোটেলগুলোতে কাজ করবেন, এই শ্রমিকের ভিসাগুলো যদি খোলা না যায় তাহলে সেটি আলোচনার মতো করে একটু হবে, কিন্তু রিয়েল সেন্সে যদি হয় ওই জায়গাটা যেতে হবে। ওনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা বেসরকারি উদ্যোগে আপনারা পাচ্ছেন না কেন এই জায়গাটিতে? না, বিষয়টা হচ্ছে কি, আমরা বেসরকারি উদ্যোগ তো আমাদের অবশ্যই দরকার। আমরা যেহেতু এই সেক্টর আজকে এখানে যতটুকু হচ্ছে সরকারের সহযোগিতায় বেসরকারি উদ্যোক্তারাই
আজকে এই সেক্টরটাকে এতটুকু নিয়ে এসছে। আমরা অবশ্যই আমি মন্ত্রী মহোদয়ের যে মানে আমি দেখলাম যে আলোচনাটা, সেখানে আমরা আশা করি এবং আমরা এও জানি মাননীয় প্রধানমন্ত্রী সহকারে আমাদের মন্ত্রী মহোদয় সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন এবং আমরা এই যে মহিলা কর্মীর এখন ধারাবাহিকতা শুরু করে আমরা আশা করি যে এই যে শাকিল চৌধুরী সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে আমাদের অবকাঠামো ইউএইতে অবকাঠামো উন্নয়নে আমরা অংশীদার হব এবং আমরা আরও অধিক জনশক্তি সেখানে কর্মসংস্থান আমরা সেখানে করতে পারবো। আমরা সে ব্যাপারে সরকার সার্বিক সহযোগিতা আমাদেরকে করবেন, দিক নির্দেশনা আমাদেরকে দিবেন এবং পরামর্শ আমাদেরকে দিবেন। তাহলে পরে আমাদের একটা বৃহত্তর মার্কেট যদি আমরা ধরতে পারি। আজকে সময় চলে আসছে আমাদের সংকুচিত বাজারগুলো সম্প্রসারণ করা, আজকে সময় চলে আসছে আমাদের বেটার ওয়েজেসে আমাদের শ্রমিকদেরকে বিদেশে পাঠানো, আজকে সময় চলে আসছে আমরা যাতে মাইগ্রেশন কস্ট কম দিয়ে বিদেশে লোক পাঠানো, আজকে সময় চলে আসছে নতুন নতুন বাজার অন্বেষণ করা, আজকে সময় চলে আসছে আমাদের বন্ধ বাজারগুলো নিয়মিত বাজারগুলোকে খোলা। তা না হলে আমাদের যে এই যে লোকাল মার্কেটে যে প্রেশারটা পড়বে সেটা আমাদের জন্য, সবার জন্য, গোটা জাতির জন্য একটা অ্যালার্মিং পজিশনে আমরা চলে যাব। আমি এই বিষয়টা আরেকটু ডিটেলস জানবো যে সরকারি উদ্যোগটা দেখছি এবং সাথে সাথে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ এক্ষেত্রে, যেহেতু চৌধুরী বলছিলেন যে ওই ক্ষেত্রে সামনে অনেক বড় কাজের একটা সংস্থান দুবাইতে হওয়ার কথা এবং সেক্ষেত্রে কনস্ট্রাকশন থেকে শুরু করে ওয়ার্ল্ড এক্সপো থেকে শুরু করে এই যেগুলো বাংলাদেশিরা নিতে পারতো, কিন্তু এই জায়গাটাতে সরকার যতটুকু প্রচেষ্টা করছে সেই সাথে আপনাদের সাইড থেকে কি করার আছে এই জায়গাটুকু। আমি একটু বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনি আনসার। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। জনাব আলী হায়দার, আমরা যে বিষয়টি বলছিলেন আপনি প্রথমে বিরতির আগে, আমি একটু সেই বিষয়টি আপনার পক্ষে জানতে চাই যে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হচ্ছে এবং সেটি হচ্ছে গৃহকর্মীর ক্ষেত্রে। আপনারা বাইরের পক্ষ থেকে এই জায়গাটিতে কি করতে পারেন বা এই জায়গাটিতে আপনারা অন্য সেক্টরে? আমি আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে আমাদের টার্গেটটা শুধু গৃহকর্মী নয়, আমাদের টার্গেটটা হচ্ছে সার্বিক একটা কর্মসংস্থান বিদেশে। জনশক্তি রপ্তানি তো আমরা এখন বলি না, আমরা বলি যে আমাদের কর্মসংস্থান, প্রবাসী কর্মসংস্থানের বিষয়। এই বিষয়টা আসলে সম্প্রতি আমরা আমাদের মন্ত্রণালয় বা আমাদের মাননীয় মন্ত্রীর সাথে আমরা বাইরের উদ্যোগে আমরা আলোচনা করেছি এবং উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমাদেরকে উনি অনুরোধ করেছেন যে, নির্দেশ দিয়েছেন যে অ্যাগ্রেসিভ মার্কেটিং আমরা চলে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে প্রদান করবেন। আমরা আশা করি যে আমরা এই বিষয়টাতে অ্যাড্রেস করার চেষ্টা করব এবং কাজ করার চেষ্টা করব এবং আমরা 2014কে নতুনভাবে সাজিয়ে এদেশ থেকে সরকার, এদেশের সুশীল সমাজ যা চাই, এদেশের শ্রমিকেরা যাতে মানে ফেয়ার ওয়েতে যেতে পারে, স্বল্প খরচে যেতে পারে এবং অধিক জনশক্তি যাতে যাওয়ার সুযোগ পায়। আমাদের মেইন টার্গেট হচ্ছে অধিক জনশক্তি কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট এবং সেটার জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে যেখানে যেখানে যাদের সাথে আলোচনা করা দরকার, আমরা যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করবেন। জনাব শাকিল চৌধুরী, আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা পদ্মা সেতু করার মতো একটা প্ল্যান করি শুধুমাত্র এই রেমিটেন্সের উপর ভর করি, যে এই জায়গাগুলো যদি বন্ধ হয়ে যায় বা নতুন বাজার খোলা না যায়, আসলে ইকোনমির ক্ষেত্রে ইম্প্যাক্টটা কেমন হবে? ইকোনমির ক্ষেত্রে তো একেবারে সংক্ষেপে যদি আপনি একটু বলেন। ইকোনমির ক্ষেত্রে ইম্প্যাক্ট আসবেই, কারণ আমাদের রেমিটেন্সের যে আর্নিংটা হয় এই যে ফরেন কারেন্সিতে, সেটি কিন্তু 100% ইনট্যাক্ট বাংলাদেশে থাকে। আরএমজি বা অন্য এক্সপোর্টে কিন্তু ব্যাক টু ব্যাক অনেক কিছু চলে যায়, বাট বাংলাদেশের যে 13 বা 14 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর আমাদের রেমিটেন্স খাতে আসে, এটি বাংলাদেশে থাকে এবং এটি দিয়ে আমি ব্যালেন্স অফ পেমেন্টের স্বাচ্ছন্দ্যে আমি এটা ব্যবহার করতে পারছি। সেখানকার প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে রেমিটেন্স কিছু কমেছে, কিছুটা কমেছে বটেই, কারণ আমাদের এখানে রাজনৈতিক ডামাডোল ছিল, লোকজন গত বছর প্রায় 32% কম লোক গেছে 2012 থেকে 13তে, সেই জায়গাগুলোতে কমেছে। নতুন লোক না গেলে তো রেমিটেন্স প্রেরণটা বাড়বে না। তাছাড়া শুদ্ধি অভিযান সৌদি আরবে হয়েছে, ইউএইতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, ঘরে ঘরে কিছু লোকজনকে ধরপাকড় হয়েছে, আইন শৃঙ্খলার অবনতির কারণে ক্ষতি হয়েছে, মালয়েশিয়াতে লোক ধরপাকড় হয়েছে, লিগ্যালাইজ করার জন্য কিছু টাকা ওখানে তাদের ব্যয় করতে হয়েছে, সুতরাং ওই টাকাটা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে আসেনি। আমার কথা হচ্ছে যে এই সব কিছুই একটি সামগ্রিক
টোটালিটিতে নিতে হবে। এটি বিচ্ছিন্নভাবে যদি দেখি আর আমি একটা সভা করলাম আর একটা সেমিনার করলাম আর হয়ে যাবে, আমি নয়। এখান থেকে উপাত্তগুলো গ্রহণ করে কি কি করা উচিত, একটা স্ট্রং ডিপ্লোমেসি এবং হাই প্রোফাইল সামিট লেভেলের ডিপ্লোমেসি হওয়া উচিত। আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই, সেটা হলো একেবারে যে সংক্ষেপে আমাদের সঙ্গে আমি সংক্ষেপেই করতে হবে, কারণ এই সাবজেক্টটা এত জরুরি দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের মানুষের বেঁচে থাকার জন্য, গ্রামীণ অর্থনীতিকে বিকাশ করবার জন্য, কারণ গ্রামীণ অর্থনীতি পুরোটাই নির্ভর করে এই প্রবাসীদের রেমিটেন্সের উপরে। সুতরাং এখানে ওয়ার্ল্ড এক্সপো, কুয়েতের মার্কেট, মালয়েশিয়া, বিশেষ করে ইউএইতে প্রচুর লোকের, প্রায় 10 লাখ লোকের তাদের এখন প্রয়োজন। আমরা আশা করব এখানে সমন্বিত একটা ডিপ্লোমেসি নিবে এবং সমন্বিত এবং সরকারের কাছে আমার অনুরোধ এটি থাকবে করব। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্যোগ নেওয়া উচিত মন্ত্রী সাহেবকে সাথে নিয়ে, এছাড়া বোধহয় সম্ভব হবে সম্ভব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জনাব আলী হায়দার এবং জনাব শেখেল চৌধুরী খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আসার জন্য। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলের আজকের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।